আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুক্রিয়া, আল্লাহ পাকের শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমরা আবার একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের বিসিএস ক্লাস নাম্বার, মানে প্রশ্ন সলভ নাম্বার 9, মানে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা 9 নম্বর ক্লাসে চলে আসলাম। এবং আজকে আমরা 9-এর ডাবল কত, 18। আচ্ছা, 18তম বিসিএস এর প্রশ্ন সলভ করব। সরি প্রিয় ভাই বোন, আজকে একটু আগে আগে চলে আসলাম। ও 3টা 11 বাজে গেছে, সরি, আরে দেরিতে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন সাজাইতে অনেক সময় লেগে যায়। 2টা বাজে বসছি, তাও কি বলে, সাজাইতে সাজাইতে সময় লেগে গেলো। যাই হোক প্রিয় ভাই বোন, আমার চলে আইছি, কোনো সমস্যা নাই ভাই। যেহেতু আয়া পড়ছি, এখন দোয়া ক্লাস হইব, আমরা সকলে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। আসলে প্রত্যেকটা ক্লাস সাজাতে গুছাতে, প্রত্যেকটা ক্লাস রেডি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে, হ্যাঁ, অনেক শ্রম দিতে হয়, হ্যাঁ। এরপর হচ্ছে এই ক্লাসগুলো আপনাদের সামনে রেডি হয়ে আসে আর কি। তো এই জন্য এরপরও যদি আসলে আপনারা কি বলে আপনাদের দায়িত্ব পালন না করেন, অথবা দায়িত্ব পালন করতে অবহেলা করেন, তখন মনে মনে, মনে মনে না, একেবারে সশরীরে বাস্তবে কষ্ট পাই, হ্যাঁ। এই জন্য যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, ধুমায়া শেয়ার পালন, সরি শেয়ার না, সরি সরি, দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে। আপনারা যতদিন আপনার দায়িত্ব পালন করবেন ততদিন ক্লাস চলতেই থাকবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে কিছু নতুন বিষয় জানবো, যেটা আপনার বিসিএস পরীক্ষা ছাড়াও অন্যান্য জায়গায় কাজে লাগবে। ব্যাংক পরীক্ষা হতে পারে, নিবন্ধন হতে পারে, প্রাইমারি হতে পারে, বিসিএস ভার্সিটি বা মেডিকেল হতে পারে। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি, ইংলিশকে কখনোই ডিফারেন্সিয়েট করবেন না, কখনোই না। কখনো বলবেন না এটা বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে, আমি কেন করব। একেবারে একদম মানে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে, নেভার নেভার। হ্যাঁ, বিসিএস এর ইংলিশ, অমুকের ইংলিশ, তমুকের ইংলিশ বলা যাবে না। কেন? কারণ পৃথিবীর কোনো বইতে হ্যাঁ নাউনের কি বলে, নাউনের সাথে লেখা নাই যেটা বিসিএস এর নাউন, এটা প্রাইমারির নাউন। প্রোনাউনের মধ্যে লেখা নাই এটা ভার্সিটির প্রোনাউন, এটা মেডিকেলের প্রোনাউন, ঠিক আছে ইনশাল্লাহ। তার মানে সবার ইংলিশ, সবার ইংলিশ, বিসিএস, ভার্সিটি, ব্যাংক, মেডিকেল, সব জায়গায় সেম প্রশ্নগুলাই বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য যারা বিসিএস পরীক্ষার্থী আছেন তারা তো খুব ধুমায় ক্লাস করতে আছেন। অন্যান্যরা কি বলবেন, দূর আমি ক্লাস করব না, এটা তো বিসিএস এর ক্লাস হচ্ছে না। বরং বলেন আমার ইংলিশ। যদি আপনি বলতে পারেন আমার ইংলিশ, তাহলে আপনি উপকৃত হবেন। এটা অনেকবার বোঝাইছি, এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের শত শত ভাই বোন এখন এটা ফিল করে যে ইংরেজিটা আমার ইংলিশ, আমার ইংলিশ। সো কে কে মনে করেন আমার ইংলিশ, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য অ্যাভয়েড করবেন না, বিসিএস এর ক্লাস হচ্ছে আমি করবো না, না, বরং আমার ইংলিশ মনে করে ক্লাস করলে আপনার উপকৃত, মানে আপনার উপকার হবে ইনশাল্লাহ। এই জন্য যেখান থেকে ক্লাসটি দেখছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু ধুমধুমায়া ধুমায়া ডট ডট করে দিই, ঠিক আছে ইনশাল্লাহ। দায়িত্ব পালন করে দিই, মনে রেখেন আপনারা দায়িত্ব পালন করলে ক্লাস চলতে থাকবো, ক্লাস বন্ধ হইব না ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই একটু দায়িত্ব পালন করে ডান লিখে দেয়, দায়িত্ব পালন করে ডান লিখে দেয়। আলহামদুলিল্লাহ 264 জন চলে আসছে, এবং এই 264 জন সংখ্যাটা খুব দ্রুতই যে 1000-এর রূপ নেবে সেটা কিন্তু অসম্ভব কিছুই না। কেন? কারণ আমাদের সব ভাই বোনরা যদি দায়িত্ব পালন করে, সবাই যদি দায়িত্ব পালন করে ডান লিখা দেয়, তাহলে কিন্তু সহজেই আমাদের 1000 পার্টিসিপেন্ট হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের নিবন্ধনের ফ্রি ক্লাস যখন আমরা নিয়েছিলাম, বা প্রশ্ন সব, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন ক্লাস করতো, অ্যারাউন্ড হচ্ছে 1400-1500 পর্যন্ত লাইভে ছিল। কিন্তু আমি অদ্ভুতভাবে হচ্ছে কি বলে অবাক হচ্ছি, অথবা আফসোস পোষণ করছি আমাদের ভাই বোনদের জন্য, মানে আফসোস আপনাদের অক্ষমতার প্রতি। আপনারা কেন বুঝতেছেন না, আমার এটা মাথায় কাজ করে না, হ্যাঁ। যেখানে প্রায় 1400-1500 স্টুডেন্ট লাইভে ক্লাস করতো, রেগুলার প্রশ্ন সলভগুলা নিবন্ধন স্টুডেন্ট, এবং আলহামদুলিল্লাহ 25-এর মধ্যে 17, 18, 20, 22, 23, এবং অনেকে 25ও আনসার করতে পেরেছে বা কমন পেয়েছে, হ্যাঁ। তো এই জন্য আপনাদেরকেও বলি যে আপনার ক্লাসগুলো করেন, মিস করিয়েন না, একটা ক্লাসও মিস করিয়েন না, কারণ এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে বারবার 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 আসে। আপনি আমার কথা যদি বিলিভ না হয়, আমার থেকে যারা বড় বড় স্যার, মানে আরও বড় স্যার আর কি, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদেরকে যাদের বিশ্বাস হয় তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আগে তো নাউন প্রোনাউন থেকে প্রশ্ন আসতো, এখন কি নাউন প্রোনাউনের নামে নতুন কিছু বাইরেছে নাকি, যেটার নাম নোন, তারপরে প্রিনাউন, এমন কিছু বেরিয়েছে না। এখনও নাউন প্রোনাউন থেকেই প্রশ্ন আসে, এখনও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই প্রশ্ন আসে, এখনও ভয়েস নারেশন থেকেই প্রশ্ন আসে, এবং এগুলো থেকেই বারবার বারবার প্রশ্ন আসবে প্রিয় ভাই বোন আমার, ঠিক আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা সবাই দায়িত্ব পালন করবো। অলরেডি 235 জন দায়িত্ব পালন করেছেন। আমরা দেখেন বারবার বলতে চাই না, কারণ বারবার বলতে আমাদের নিজেদেরও শরম লাগে, একটা শরম বলতে কথা আছে, বুঝেন না, এতবার বলতে শরম লাগে। তো সবাই দায়িত্ব পালন করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সবসময় ক্লাসে ঢোকার সাথে সাথে শেয়ার করে দিই। অনেক ধন্যবাদ আমাদের মহিবুল্লাহ ভাইকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক দোয়া। আচ্ছা, মিজান ভাই বলেছেন আপনার ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম, আমি আপনার ক্লাস মিস করতে পারি না, টু বি ভেরি অনেস্ট, আপনার শিখানো আমার জীবনের, ও আচ্ছা,
আমার জীবনে দেখা সেরা ডট ডট সেরা পচা, আচ্ছা তাই না, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আরও ভালো করার। আচ্ছা তিথি 35টা শেয়ার করে দিয়েছেন, ফারহানা 10টা শেয়ার করে দিয়েছেন, সবাই ডান লিখতেছেন, অসংখ্য ধন্যবাদ। তানিয়া 25টা শেয়ার করে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা আমি কই রাখবো কন, হ্যাঁ হ্যাঁ, অনেক দোয়া অনেক ভালোবাসা আপনাদের জন্য, অনেক শুভকামনা। আপনারা এভাবে যদি সিরিয়াস থাকেন আমিও রেগুলার ক্লাস কন্টিনিউ করতেই থাকবো আর করতে থাকবো আর করতেই থাকবো। মাথায় রাখবেন বিসিএস এর বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন আছে জানেন তো আপনারা? 10তম বিসিএস থেকে আমাদের টার্গেট হচ্ছে 44তম বিসিএস পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করে দিব। অলরেডি আমাদের আজকে 18তমতে চলে আইছি, একটা একটা মানে দেখতে দেখতে 44তমতেও চলে যাব। তো মানে সবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি কতটুকু ক্লাস করলেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। সো সবাই একটু আমরা ডট ডট করে ডান লিখা দিই, হ্যাঁ শেয়ার করে ডান লিখা দিই, কারণ যত দ্রুত শেয়ার হয়ে যাবো মানে 1K শেয়ার হয়ে যাবো তত দ্রুত ক্লাস হইব। 1K শেয়ার হইলে ক্লাস চলতেই থাকবো নাহলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবো। সো 1K শেয়ার ডান করে দেন, তারপর আমি ক্লাস শুরু করে দেবো। আজকের ক্লাস কিন্তু মজা হইবেন, আজকে নতুন কিছু পড়াবো কিন্তু কিছু, ঠিক আছে ইনশাল্লাহ? 1K ডান করে হালান, তারপরে ক্লাস শুরু করবো, নাহলে কিন্তু বই থাম, একদম খিটটা বই থাম, আমি কিন্তু কথাই কমো না, চুপ হয়ে গেলাম। ওয়ানকে শেয়ার কি হয়েছে নাকি, হইলে ক্লাস শুরু করে দেবো। আচ্ছা কথা না কইলে হবো নি, কথা তো আমি কই পারি চাই, মাইসেরা কথা কইতে না দিলে হইব নি? মাইসেরা শেয়ার মেয়ার করে না মাইসেরা, তো কেমনে কথা কমু? হ্যাঁ শোনেন না প্রিয় ভাই বোন আমার, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন একটু ভাইকে বলবেন কি মেহরবানি করে? ধরেন হচ্ছে বিসিএস এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বি, প্রাইমারির জন্য পি, নিবন্ধনের জন্য এন, ভার্সিটির জন্য ভি, মেডিকেলের জন্য এম লিখেন একটু কষ্ট করে। আপনাদেরকে একটা গুড নিউজ জানাই রাখি, বিসিএস এর প্রশ্নগুলা অথবা যে কোনো প্রশ্নগুলো সলভ করলে যে লাভটা হবে, কারণ প্রত্যেকটা অপশন ধরে ধরে যখন আপনি সলভ করবেন আপনার মধ্যে অনেক নলেজ গ্যাদার হবে। পরীক্ষা যদি একটা প্রশ্ন কমন না পড়ে, যেটা আমি জোর গলায় বারবার বলেছিলাম নিবন্ধন পরীক্ষার আগে, একটা প্রশ্ন যদি কমন না পড়ে তবুও আপনি শতভাগ আনসার করতে পারবেন। মানে হ্যাঁ, কারণ হচ্ছে এই বিগত বছরের প্রশ্নগুলো আনসার কারণে আপনার মধ্যে যে নলেজ গেইন হবে বা গ্যাদার হবে, এগুলো দিয়ে আপনি যে কোনো প্রশ্ন চাইলে ইজিলি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, যেখান থেকেই আসলে আপনাকে আটকাইতে পারবেন না। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই বিগত বছরের প্রশ্নগুলো, ধরেন বিসিএস এর প্রশ্নগুলো কথার কথা বিসিএস এ হুবহু নাও আসতে পারে, একদম হুবহু নাও আসতে পারে, কিন্তু সেম প্রশ্নগুলো দেখবেন আপনি প্রাইমারিতে চলে আসছে, অথবা সেম প্রশ্নটা হুবহু নিবন্ধনে কপি করে দিয়ে দিচ্ছে, অথবা ভার্সিটি বা মেডিকেলে কপি করে দিয়ে দিবে। আবার ভার্সিটি বা মেডিকেলের প্রশ্ন বিসিএস এ, প্রাইমারি প্রশ্ন বিসিএস এ, নিবন্ধনের প্রশ্ন বিসিএস এ দিয়ে দিবে। এইটাই হচ্ছে সিস্টেম বা প্যাটার্ন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমরা বিগত বছরের প্রশ্নগুলো খুব গুরুত্বের সাথে সলভ করবো। আজকে ক্লাস নাম্বার 9, আজকে সলভ করবো 18তম বিসিএস এর প্রশ্ন, এবং কেন সলভ করবে সেটা আমরা বলে দিয়েছি। আচ্ছা জুনিয়র এনি জব পিএনপি, ওরে বাবা সবাই দেখি সব জব করবো। এই ইন্নালিল্লাহ, 400 স্টুডেন্ট এখনো হইলো না, 389 জন। শোনেন না, আপনারা কি শেয়ার করেছেন আমি বুঝলাম না, 400 স্টুডেন্টও হয় নাই, কেমনে ক্লাস করাবো বুঝতেছি না। 400 স্টুডেন্ট হইলো না, 526 শেয়ার তো হয়েছে, কিন্তু মানুষ গেল কই? আচ্ছা শোনেন না, একটা কাজ করেন প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই ফেসবুকে কেউ যদি পোস্ট করে লাভ রিয়েক্ট দিয়ে বলেন অথবা লাইক রিয়েক্ট, ঠিক সেম আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। সবাই রিয়েকশন ইউজ করেন, রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। সবাই একটু রিয়েকশন ইউজ করে দেন, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আপনাদের জন্য প্রথম প্রশ্ন পড়েন তো, একটু দেখেন তো। আমি একটু বলছিলাম না আজকে একটু ভিন্ন টাইপের জিনিস আমরা পাবো। আজকের এই প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে যেটা আপনার অনেক পরীক্ষায় কাজে লাগবে। অনেক পরীক্ষায় কাজে লাগবে। এগুলা বুদ্ধিদীপ্ত প্রশ্ন, বুঝতে পেরেছেন? তো একটু সবাই একটু দ্রুত একটু দেখেন তো কি হবে, একটু পড়েন মন দিয়া।
একটু পড়েন, মন দিয়ে একটু পড়েন তো প্রিয় ভাই বোন আমার, মন দিয়ে পড়েন। আর অসুবিধা নেই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন। ভাই ক্লাস শুরু করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু খিটটা থাকি নাই যে ক্লাস শুরু করুম না ওয়ানকে না হইলে। তো আমি শুরু করে দিছি, আপনারাও শেয়ার করে দিন আর কি। আচ্ছা, একটু সবাই ট্রাই করেন তো, দেখেন তো কি হবে, কেউ পারেন নাকি? সবাই একটু ট্রাই করেন তো, সবাই একটু ট্রাই করেন তো। দেখছেন তো, পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে, ব্যাংকে আসতে পারে, ভার্সিটিতেও আসে। সো এইগুলো জানা থাকলে ভালো হবে। দেখেন না, ব্যাপারটা কিন্তু খুব কঠিন না, একদম ইজি। আপনি জাস্ট একটু পরে বোঝার ট্রাই করেন, একটু পড়েন। এবং এটা কিন্তু খুব কঠিন ভাষায় লেখা হয় নাই, কারণ এখানে খুব হাই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিলে যে আপনারা পারবেন না, এটা পিএসসিও ভালো করে জানে, বা দেওয়া ঠিকও হবে না। এই জন্য ওনারা একটা স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন এখানটাতে সেট করেছে, যেটা একটু মন দিয়ে পড়লে আপনারা সবাই বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দেখেন। ও, চোখে দেখা যায় না, ছোট ছোট, তাই? আর একটু কষ্ট করে দেখালাম। আচ্ছা শুনেন না, এই দেখেন ভাই, একটু পরে শোনাচ্ছি। মেনি কোম্পানিজ, বাংলা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন, অনেক কোম্পানি নাও, এখন বা বর্তমানে, হ্যাভ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা, এমপ্লয়ি মানে কর্মচারী, প্রোগ্রাম মানে তো কর্মসূচি। তার মানে মানে কর্মকর্তা কর্মচারীদের সহায়তা যে প্রোগ্রাম, সেটা অনেক কোম্পানিতেই এখন বর্তমানে বিদ্যমান আছে, এটুকু তাই বলতেছে। দ্যাট এনাবেল এমপ্লয়িজ, যেটা এমপ্লয়ীদেরকে বা কর্মচারীদেরকে সক্ষম করে, কি করে? ফ্রি অফ চার্জ ফ্রি টু ইমপ্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস, তাদের স্বাস্থ্যগত যেই ক্ষমতা সেটাকে বাড়ায় বা স্বাস্থ্যগত উন্নতি করে। রিডিউস স্ট্রেস মানে চাপ বা প্রেশার, এই প্রেশারটাকে কমায় দেয়। একজন কর্মীর প্রেশার যত কম হবে, ব্যাপারটা বুঝেন কিন্তু, সে যদি স্ট্রেস ফিল করে, চাপ মনে করে, তাহলে কিন্তু অনেক সময় সে হতাশার কারণে কাজ, তার থেকে ভালো আপনি আউটপুট পাবেন না। আর সে যদি মনে করে না, এটা আমার নিজের কোম্পানি, হ্যাঁ, এবং সে যদি কোম্পানিটাকে ভালোবাসে, সে মানে যতটুকু আপনি চাপ দিয়ে নিতে পারবেন তার থেকে বেশি নিতে পারবেন। এবং চাপ দিয়ে হয়তো 1-2 দিন নিতে পারবেন, রেগুলার নিতে পারবেন না। তো যাই হোক, এই যে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটার কারণে কি হয়? ফিজিক্যাল ফিটনেস হয় তাদের, হ্যাঁ, ফিজিক্যাল উন্নতি হয় বা শারীরিক উন্নতি হয়, তাদের চাপটা কমে যায়, রিডিউস স্ট্রেস, চাপ কমে যায়, অ্যান্ড লার্ন ওয়েজ টু স্টপ স্মোকিং, এবং তারা শিখে যায় কীভাবে ধূমপানটা বন্ধ করে দিতে হয় বা ধূমপান বন্ধ করার উপায়টা তারা শিখে যায়। দিস প্রোগ্রামস, এই কর্মসূচিগুলা বা কাজগুলা ইনক্রিজ, বাড়ায় ওয়ার্কার প্রোডাক্টিভিটি, কর্মকর্তাদের বা কর্মচারীদের কাজের যে উৎপাদনশীলতা সেটা বাড়ায়। অর্থাৎ তারা অল্প সময় অধিক কাজ করতে পারে। কারণ মন ভালো থাকলে, এটা তো আপনি আপনার নিজের জীবনেও ফিল করেন, যখন আপনার মনটা ভালো থাকে না, অনেক পড়েন মনে থাকে না, বা পড়ার মধ্যে বরকত হয় না। যখন আপনার মন ভালো থাকে, আপনার মধ্যে হাসি খুশি বা ভালো লাগা কাজ করে, তখন কিন্তু আপনি অল্প সময় অনেক পড়া পড়তে পারেন এবং এটা মনেও থাকে। সেটাই বলা হচ্ছে ওয়ার্কার প্রোডাক্টিভিটি বাড়ায় দেয়। রিডিউস অ্যাবসেন্টিজম, ব্যাপারটা অনেক মজার। এই অ্যাবসেন্টিজম মানে কি জানেন? অ্যাবসেন্ট মানে অনুপস্থিতি না, যে আমি আজকে ক্লাসে যাইতে পারিনি, আজকে অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্টিজম মানে হচ্ছে অনুপস্থিতি, অর্থাৎ অনুপস্থিতিটাকে কমায় দেয়। একজন মানুষ যখন তার কাজকর্মে ভালো লাগা অনুভব করে, তখন কিন্তু সে স্বেচ্ছায় মানে অফিসে যাইতে যাবে বা তার কর্মস্থলে যাইতে যাবে। এটাই বলা হচ্ছে এখানে, যে অনুপস্থিতি কমায় বা বেশি বেশি সে অফিসে মানে রেগুলার অফিসে আসে। অ্যান্ড লেসেন ইন্স্যুরেন্স কস্ট ফর এমপ্লয়ি হেলথ কেয়ার, অর্থাৎ এমপ্লয়ি হেলথ কেয়ারের যে ইন্স্যুরেন্স কস্ট, সেটাকে কমায় দেয়। এটা খুব স্বাভাবিক কথা। আপনি যখন তাকে একটা ভালো পরিবেশ দিবেন, তখন সে সুস্থ থাকবে, এবং তার জন্য যে ইন্স্যুরেন্স কস্ট তার হেলথের জন্য, সেটা কমে যাবে। দেয়ারফোর, এই কারণে দিস প্রোগ্রামস বেনিফিট, এই প্রোগ্রামের কারণে উপকৃত হয় কে হয়? কোম্পানি উপকৃত হয়। অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে বা পাশাপাশি, পাশাপাশি কে উপকৃত হয়? দ্য এমপ্লয়ি, অর্থাৎ কোম্পানিও উপকৃত হয়, পাশাপাশি কর্মীরাও উপকৃত হয়। এটা বলা হচ্ছে এখানটাতে। হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট সিগনিফিক্যান্ট strengthen the conclusion above? সো এগুলোকে বলা হয় একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে আপনাকে জাস্টিফাই করতে হবে নিচের যে 4টা অপশন, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা এই ব্যাপারটাকে তুলে ধরেছে সংক্ষেপে। ব্যাপারটা বুঝে লাইছেন তো? এই পুরোটা কথাকে কোন অপশনটা, নিচের 4টা অপশনের কোন অপশনটা এই কথাটাকে স্ট্রংলি তুলে ধরেছে বা সত্যভাবে তুলে ধরেছে, এটাই বলা হচ্ছে এখানটাতে। সো এখানে আমরা যেটা বুঝতে পারলাম, একদম সামারি যদি আমরা করি, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে এখানে একটু বলা হচ্ছে যে শারীরিক যেই কর্মচারীদের উন্নতি, এটা যদি ঠিকঠাক থাকে, তারা যে শরীর ভালো থাকে, তাদেরকে চাপ কম দেওয়া হয়, তাহলে তারা বাকি সবগুলো জিনিস আপনি তাদের থেকে আদায় করতে পারবেন। তারা অফিসে রেগুলার আসবে, তারা স্মোকিং কম করবে, তারা কর্মের ব্যাপারে সচেতনতা থাকবে, এবং তাদের থেকে প্রোডাক্টিভিটিও কোথায় ভালো পাওয়া যাবে। সো কোনটা হবে দেখেন? ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম আর অফটেন দ্য মোস্ট পপুলার সার্ভিস অফার্ড টু এমপ্লয়িজ। Studies have shown that training in stress management is not effective for many people. Regular exercise reduces people's risk of heart
না এটা হচ্ছে না। এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রিকোয়ার কোম্পানিজ টু হায়ার পিপল টু, না এটাও হচ্ছে না। কাকে আমরা হায়ার করব? রেগুলার এক্সারসাইজের কথা বলা হচ্ছে না। স্টাডিজ হ্যাভ শোন, স্টাডিজ মানে গবেষণা, হ্যাঁ, হ্যাভ শোন মানে গবেষণায় দেখা গেছে দ্যাট ট্রেনিং ইন স্ট্রেজ, আচ্ছা এখানে স্ট্রেজ বা ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো ট্রেনিংও দেওয়া হচ্ছে না। ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রাম আর অফটেন দ্য মোস্ট পপুলার সার্ভিস অফার টু এমপ্লয়িজ। এক্স্যাক্টলি, ফিজিক্যাল ফিটনেসের প্রোগ্রামটা প্রায়ই মোস্ট পপুলার সার্ভিস, সবচেয়ে বেশি জনপ্রিয় সার্ভিস যেটা কর্মীদেরকে দেওয়া হয়, তাহলে আনসার হবে অয়কার এ, আনসার হবে অয়কার এ। সবাই বুঝে গেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক বেশি কি বলে মানে খুশি হয়েছি, আপনারা অনেক ভাই বোন এটার আনসার করতে পেরেছেন, বাহ অসাধারণ অসাধারণ। আচ্ছা মাশাআল্লাহ, গুড। শুনেন না, তারপরে দেখেন এটাকে আমরা যদি কনক্লুশন মানে সামারি করি তাহলে এটাই দাঁড়াচ্ছে, যা প্যাসেজ ইজ রিগার্ডিং দ্য ফিজিক্যাল ফিটনেস অফ দ্য এমপ্লয়িজ, অর্থাৎ প্যাসেজটা রিগার্ডিং মানে সম্পর্কে, কি সম্পর্কে? ফিজিক্যাল ফিটনেস অফ দিস এমপ্লয়িজ, ঠিক আছে না? আর বাংলা তো ভাই করেই দিলাম, এটা আর বাংলা এখন বলার দরকার নাই আর। আচ্ছা পরের প্রশ্ন, ডেসপাইট দ্য গ্রেট ডিফারেন্স ইন সাইজ শেপ অ্যান্ড ফাংশন, দেখেন না ব্যাপারগুলো যদিও প্রশ্নগুলো দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু সোজা। দেখেন ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য গ্রেট ডিফারেন্স ইন সাইজ অর্থাৎ সাইজের মধ্যে একটা বড় ব্যবধান সত্ত্বেও, শেপের মধ্যে আকৃতির মধ্যে একটা বড় ব্যবধান সত্ত্বেও, অ্যান্ড ফাংশন কাজকর্মের মধ্যে একটা বড় ব্যবধান সত্ত্বেও, অল হিউম্যান সেলস সব মানুষের যে সেল রয়েছে, হিউম্যান সেল বা মানব কোষ, হ্যাভ দ্য সেম 46 ক্রোমোজোম। অর্থাৎ ব্যাপারটা বুঝেন, একদম ইজি এবং খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। অর্থাৎ মানুষের হয়তো এই হিউম্যান যে সেল বা মানব কোষ, এটার সাইজটা হয়তো ভিন্ন হইতে পারে, কারো ছোট কারো বড়, অথবা সেই আকৃতিটা ভিন্ন হইতে পারে, অথবা কাজকর্ম ভিন্ন হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের 46টা ক্রোমোজোম রয়েছে, যেটাকে আমরা 23 জোড়া বলি। এবং এটা কিন্তু বিজ্ঞানে মানে বিজ্ঞান যেই চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে মানুষের শরীরে কয় জোড়া ক্রোমোজোম আছে, কয় জোড়া ভাইয়া? 23 জোড়া, যেটাকে 46 ক্রোমোজোম বলা হয়। ভাই ব্যাপারটা বুঝছেন তো? তাহলে বাংলাটা বোঝা হয়ে গেছে। তো এটা বলা হচ্ছে এখানে কি করতে হবে? চুজ দ্য অ্যান্সার দ্যাট ইজ ক্লোজেস্ট ইন মিনিং, অর্থাৎ ক্লোজেস্ট মানে কাছাকাছি, ইন মিনিং মানে অর্থে, অর্থাৎ এখানে 4টা অপশন থেকে কোন অপশনের অর্থটা এই অংশটুকুর বা প্রশ্নে উল্লেখিত অংশটুকুর কাছাকাছি অর্থ বিলং করে, এমন একটা অপশন আপনাকে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন, এখানটাতে ডেসপাইট থাকলে ন্যাচারালি দো বা অলদো ব্যবহার করা যায়। ডেসপাইট থাকলে ন্যাচারালি দো বা অলদো ব্যবহার করা যায়। জাস্ট এটুকু যদি আপনি বুঝতে পারেন বা খেয়াল করেন, তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে দো অলদো নাই, এখানে দো অলদো নাই, এখানে দো অলদো নাই, একটা অপশনে দো অথবা অলদো আছে, সো সেটাই আনসার হবে এটা ডি। ব্যাপারটা বুঝে লাইছেন? ইন্নালিল্লাহ, এখনো পর্যন্ত 445 জন। কি রে, গতকালকে না 850 স্টুডেন্ট ছিল, কই গেল? শোনেন না, আপনি জীবনে বহুত ভিডিও দেখতে পারবেন, যদিও ভিডিও দেখার ব্যাপারে আমি উৎসাহ দিচ্ছি না, কিন্তু আপনি কথার কথা জীবনে অনেক ভিডিও দেখতে পারবেন, ফেসবুক ইউটিউবে অনেক সময় দিতে পারবেন, কিন্তু এখন সামনে আপনার পরীক্ষা, আপনার চাকরি, আপনার লাইফ, আপনার জীবন। সো ক্লাসগুলো করেন, মন না চাইলেও করেন। জীবনে সব কিছু ভালো লাগে না, ভালো লাগার কথাও না, ঠিক আছে? ভালো না লাগলেও করতে হয়। পেট ব্যথা কি ভালো লাগে বলেন? কিন্তু তবু কিন্তু পেট ব্যথার যেই সময়টুকু, আধা ঘন্টা ধরেন পেট ব্যথা, এই আধা ঘন্টা সময় আপনাকে পেট ব্যথা সহ্য করতে হবে। একটা সেকেন্ডও চাইলে স্কিপ করতে পারবেন। মাথা ব্যথা, জ্বর, এগুলো স্কিপ করা যায় বলেন? না, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে সহ্য করে করে যাইতে হবে। ওষুধ মানুষে ভালো লাগার জন্য খায় কোন? না, ভালো না লাগলেও খাইতে হয়, কারণ খাইলে সুস্থ হবেন। সো হয়তো ভালো লাগতেছে না, আপনার কথার কথা, ভালো না লাগলেও করেন, কারণ শিখতে হবে, আপনাকে জানতে হবে, পারতে হবে। পারলে আপনার চাকরি হবে, বুঝবে আপনার বেকারত্ব, এবং হাসি ফুটবে আপনার পরিবারের মুখে। এই জন্য যদি ভালো নাও লাগে কথার কথা, যে কঠিন মনে হচ্ছে, তাও করেন, ঠিক আছে? তো ক্লাসে আরও স্টুডেন্ট থাকা দরকার, হ্যাঁ, ক্লাসে আরও স্টুডেন্ট থাকা দরকার। গতকালকে আমি একটা জরুরি কাজে গ্রামে গিয়েছিলাম, এবং গতকালকে রাতে আবার 9টায় ব্যাক করে 10টায় আমার পেট বেচে আমি ক্লাস নিয়েছি, মানে প্রাইমারির পেট বেচে ক্লাস ছিল, বুঝছেন? তো এটাকে ডেডিকেশন বলে। যাই হোক, তাহলে এটা আপাতত এইটুকু বুঝে গেছি। আর বাকিগুলা আমরা যদি একটু ইয়ে করি, দেখবেন যে অর্থগুলা উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ, অর্থ মিলে না। অল হিউম্যান সেলস আর দ্য সেম বিকজ দ্য 46 ক্রোমোজোম গ্রোবেন কি গভর্ন সাইজ শেপ অ্যান্ড ফাংশন হচ্ছে না, হ্যাঁ। অল হিউম্যান সেলস আর দ্য সেম, না, আমাদেরকে তো কখনোই কোনো, এই দেখেন, অল হিউম্যান সেলস আর দ্য সেম, কোনো, এটা কি বলছে প্রত্যেকটা হিউম্যান সেল সেম? এটা বলছে, বরং বলছে যে গ্রেট ডিফারেন্স, মানে বিশাল পার্থক্য সাইজ, শেপ এবং ফাংশনে। এটা কি বলছে যে সবগুলা সেম? তাহলে এটা তো হচ্ছে না, ভুল। একটু থিঙ্ক করলে পারবেন। ডিফারেন্স ইন সাইজ, শেপ অ্যান্ড ফাংশন আর নট ভেরি গ্রেট বিকজ অল হিউম্যান সেলস হ্যাভ দ্য সেম, না, এটাও বোঝাচ্ছে না এখানে।
ডিফারেন্ট ইন সাইজ শেপ অ্যান্ড ফাংশন আর নট ভেরি গ্রেট না, এটাও মিলতেছে না। দ্য সাইজ শেপ অ্যান্ড ফাংশন অফ হিউম্যান সেলস আর দ্য সেম, এটা কি বলছে? কোথাও কি বলছে এখানে বলেন তো? সেম বলছে আমাদেরকে, কি সেম বলছে নাকি বলছে গ্রেট ডিফারেন্স? বলছে বিশাল পার্থক্য, অর্থাৎ সাইজে অথবা আকারে বিশাল পার্থক্য থাকতে পারে, বা থাকলেও ক্রোমোজোম প্রত্যেকের 46টা, এটা ফিক্স। প্রত্যেক মানুষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে। তবে কারো এগুলা বড় হইতে পারে, মানে বড় হইতে পারে, ছোট হইতে পারে, আকৃতি চেঞ্জ হইতে পারে। সো কোনোটাই মিলে না। হ্যাঁ, এটা মিলে। অলদো দ্য 46 ক্রোমোজোম আর দ্য সেম ইন হিউম্যান সেল, দেখেন যদিও দ্য 46 ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম আর দ্য সেম ইন অল হিউম্যান সেল, অর্থাৎ প্রত্যেকের শরীরে 46টা যদিও ক্রোমোজোম আছে, দেয়ার আর ডিফারেন্স ইন দ্য সাইজ শেপ অ্যান্ড ফাংশন। একদম হুবহু মিলছে কিনা? দেয়ার আর ডিফারেন্স, কিন্তু ব্যবধান রয়েছে সাইজ শেপ এবং ফাংশনে, আর এটাই বলা হচ্ছে গ্রেট ডিফারেন্স ইন সাইজ শেপ অ্যান্ড ফাংশন। মিলছে? ব্যাপারটা বুঝছেন তো? এই কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকের শরীরে 46টা ক্রোমোজোম আছে, তবে এই যে দেয়ার আর ডিফারেন্স ইন দ্য সাইজ শেপ অ্যান্ড ফাংশন, আর এখানেও এটাই বলা হচ্ছে গ্রেট ডিফারেন্স ইন সাইজ শেপ অ্যান্ড ফাংশন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 462 জন, 1K হইল না এখনো। আপনারা কি করতেছেন? 1K স্টুডেন্ট এখনো আসে নাই প্রিয় ভাই বোন আমার। দায়িত্ব পুরা করতেছেন না আপনারা। দায়িত্ব পুরা করলে ক্লাস রেগুলার চলতেই থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। 628টা শেয়ার হয়েছে, 1K শেয়ার হইলে রেগুলার ক্লাস চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিগ কোয়েশ্চেন। আচ্ছা চলেন সামনে জায়গা। প্রশ্ন বড় হইলো সহজ, এখন দেখবেন ছোট ছোট প্রশ্ন আমরা পাওয়া যাব। এখন আপনাদের প্রতি আরজ কি আরজ, এই প্রশ্নগুলো সবাই কমেন্ট করতে হবে। কেন কমেন্ট করতে হবে? কারণ ন্যাচারালি ধরেন আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কমেন্ট করেন বা মানে আমাদেরকে জানান যে স্যার পড়লে মনে থাকে না। সো এটা মোটামুটি এই প্রবলেমটা সবার আছে কি না? সবারই আছে। সো সাইন্টিফিক্যালি একটা প্রুফ, কেউ যদি 28 বার কোনো কিছু একটা পড়ে তাহলে সেটা তার আজীবন মনে থাকবে। আচ্ছা, এখানে আমাদের অ্যারাউন্ড 453 জন ভাই বোন, আমরা ধরলাম 450 জন ভাই বোন। কেউ যদি 28 বার পড়লে কোনো কিছু একটা মনে থাকে, এখানে 450 স্টুডেন্ট আছেন। সো 450 জন স্টুডেন্ট 450 বার যদি আপনি এই ইনফ্রিঞ্জের অর্থটা বলেন, মানে আমি যখন একটু পরে বলবো, ইনফ্রিঞ্জ মানে হচ্ছে ধরেন আইন ভঙ্গ করা আর কি, বা লঙ্ঘন করা। আচ্ছা, আইন ভঙ্গ করা বা লঙ্ঘন করা। সো এটার সিনোনিম চাইছে আর কি, যে এটার সমার্থক কি হবে। ধরেন এটার অর্থটা আমি বলে দিলাম, আর এই অর্থটা আপনারা 450 ভাই বোনই কমেন্টে লিখলেন, বা 450 বার আপনার চোখের সামনে দিয়ে গেল ইনফ্রিঞ্জ মানে আইন ভঙ্গ করা, ইনফ্রিঞ্জ মানে আইন ভঙ্গ করা, কথার কথা আর কি। তাহলে আপনার মনে থাকবে না? আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য একজনও এমন নাই থাকেন না যেন কমেন্ট করে নেই। সবাই কমেন্টে লিখবেন, লিখলে আজীবন মনে থাকবে, জীবনে ভুলবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটু ব্যাখ্যাটা দেখি চ্যালেঞ্জ। ইনফ্রিঞ্জ মানে হচ্ছে ভঙ্গ করা, করা বা লঙ্ঘন করা অথবা অতিক্রম করা। ভঙ্গ করা, লঙ্ঘন করা বা অতিক্রম করা। আর ট্রান্সগ্রেস মানেও কিন্তু লঙ্ঘন করা বা ভঙ্গ করা। সো এটার সিনোনিম হবে এটা। সো সবাই কমেন্টে লিখেন ইনফ্রিঞ্জ মানে ভঙ্গ করা বা লঙ্ঘন করা, আর এটার সমার্থক হবে ট্রান্সগ্রেস, এটার অর্থ লঙ্ঘন করা বা ভঙ্গ করা। আর পারলয়েন মানে হচ্ছে হামলা করা বা হানা দেওয়া, ইনভেড মানে হচ্ছে হামলা করা বা হানা দেওয়া, ইন্ট্রুড মানে জোর করে প্রবেশ করা, অথবা এটাকে বলা হয় অনধিকার প্রবেশ। অর্থাৎ হচ্ছে অনুমতি নাই তবু জোর করে প্রবেশ করে গেলেন, ঠিক আছে না? এটাকে বলা হয় ইন্ট্রুড, কারো বাসায় জোর করে ঢুকে যাওয়া। তাহলে ইনফ্রিঞ্জ হবে ট্রান্সগ্রেস। হ্যাঁ, ইনফ্রিঞ্জ হবে ট্রান্সগ্রেস। আমি মুখে বললে হয়তো আপনাদের মনে থাকতো না, এই জন্য ভাই একটু কষ্ট করে হলেও, ওই যে আজকে দেখলেন না 11 মিনিট লেট হয়ে গেছে ক্লাসের। আমি 2টায় বসছি এটা সাজানোর জন্য, 2টা থেকে 3টা 11 পর্যন্ত বেজে গেছে সাজাইতে। তো প্রত্যেকটা ক্লাস সাজানোর জন্য, গোছানোর জন্য অনেক সময় লাগে প্রিয় ভাই বোন আমার। এগুলো ব্যাখ্যা কালেক্ট করা, দেন হচ্ছে এগুলোকে শুদ্ধ করা, হ্যাঁ কোনো ভুল থাকলে, তারপর এগুলোকে এত সুন্দর করে রূপ দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমার কাজগুলো আমি নিজেই করি, কারণ অন্য কাউকে দিয়ে কাজ করলে অনেক ভুল থাকে, মানে আমার মতো হয় না আর কি। আমার মনের মতো করে তো আর শেষ সাজাইতে পারবে না, কারণ আমার মন তো আর তার মধ্যে নাই। হ্যাঁ, তো এই জন্য অন্যকে দিয়ে বানাইলে আমি আবার বানাইতে হয়, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। অন্য কেউ বলতে ধরুন কোনো কর্মচারী না, আমি নিজেই বানাই আর কি, বা ইয়ে করি আর কি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, তো এই জন্য ভাই অর্থগুলো আপনাদেরকে উপহার দিলাম যাতে করে মনে থাকে। কারণ এখানে দেখতেছেন, মুখে যদি বলতাম পারলয়েন মানে হামলা করা, আপনার হয়তো মনে থাকতো না, কিন্তু এখন চোখের মধ্যে আপনার ফিট হয়ে যাচ্ছে পারলয়েন হামলা করা, তারপরে ইনভেড মানে হামলা করা বা হানা দেওয়া। এই জন্য কষ্ট করে ব্যাখ্যাটা অ্যাড করে দিলাম। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। খুশি তো? মানুষেরা খুশি? গুড। সামনে জায়গা চলেন। আচ্ছা, ব্রোচার, এই ব্রোচার শব্দটা অনেকবার আসছে। ব্রোচার মানে হচ্ছে ছোট বই বা পুস্তিকা। ওপেনিং মানে তো খোলা, পামলেট, বরিউ, সেন্সর। আমি একটু দেখাই দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। ব্রোচার মানে সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ পুস্তিকা, ওপেনিং মানে তো উদ্বোধন অথবা সূচনা। হ্যাঁ,
আর পাম্পলেট মানেও কিন্তু পুস্তিকা, ছোট বই বা পুস্তিকা। আর বরিও মানে হচ্ছে দফতর, হ্যাঁ। আর সেন্সর মানে হচ্ছে কেটে দেওয়া, কেটে দেওয়া, কি দেওয়া, কেটে দেওয়া, কেটে বাদ দেওয়া অথবা পরীক্ষা করা। আবার সেন্সরের অনেক জায়গায় অর্থ দেখবেন আদমশুমারিও আছে, সো অসুবিধা নাই, দুইটাই হবে। ক্লিয়ার? একটু দেখে রাখেন, দেখে রাখলে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ, চোখের মধ্যে ফিট হয়ে যাবে। তাহলে ব্রোচারের সিনোনিম হবে কি ভাইয়া, বা অর্থ কি হবে, পামলেট বা ছোট পুস্তিকা, পামলেট বা ছোট পুস্তিকা, পামলেট বা ছোট পুস্তিকা। এটা ভালো হয়েছে না? মুখে বললে হয়তো আপনারা ভুলে যাবেন, কিন্তু এখন কিন্তু আর ভোলার কোনো সম্ভাবনা না, রশি নাই। আচ্ছা, ইকুইভোকাল মানে কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বহুল আশিত একটা প্রশ্ন। ইকুইভোকাল, ইকুইভোকাল মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, এটাকে অস্পষ্ট। ইকুইভোকাল মানে অস্পষ্ট, যেটা স্পষ্ট না বা ব্যর্থক। আচ্ছা, এটাও আমি ব্যাখ্যাটা ক্লিয়ারলি দেখাই দিই। এই যে দেখেন, ব্যর্থবোধক অথবা অস্পষ্ট অথবা সন্দেহজনক, সন্দেহজনক। সো ইউনিভার্সাল মানে তো সার্বজনীন, মিস্টেকেন মানে ভ্রান্ত অথবা ভ্রমাত্মক, আর কোয়েন্ট মানে হচ্ছে খেয়ালি, আর ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট বা স্বচ্ছ। যদি বলা হইতো এই ইকুইভোকালের মানে অ্যান্টোনিম কি, তাহলে নিঃসন্দেহে ক্লিয়ার হইতো। ইকুইভোকাল মানে অস্পষ্ট আর ক্লিয়ার মানে স্পষ্ট। এখানে যেহেতু মিনস চাইছে বা অর্থ চাইছে, যে ইকুইভোকাল অর্থ কি, তাহলে কি হবে, মিস্টেকেন। মিস্টেকেন মানে ভ্রান্ত বা ভ্রমাত্মক, ভ্রান্ত বা ভ্রমাত্মক, ভ্রান্ত বা ভ্রমাত্মক। পরের প্রশ্ন, ইলিউসিভ। ইলিউসিভ মানে কি? এখনো 1K হয় নাই, এখনো 1K হইল না। হারে, মানুষের জন্য কেন এত কষ্ট করি, হ্যাঁ, কার জন্য এত কষ্ট করি, কার জন্য এত কষ্ট করি? আহা, 1K সেটা ডান করে হালান না ভাই, ভালো হইব না? দায়িত্বটা পুরা করেন, হ্যাঁ। এতবার বলতে খারাপ লাগে, বুঝতেছেন? আপনাদের অনুরোধে কিন্তু ক্লাসগুলো আবার চালু করেছি, ক্লাস তো বন্ধই করে দিয়েছিলাম, ক্লাস তো বন্ধই করে দিয়েছিলাম। কেন অনুরোধ করলেন, হ্যাঁ? এখন আবার দায়িত্ব পালন করতেছেন না সবাই, 1K দায়িত্বটা পুরো করে ফেলেন ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে রেগুলার ক্লাস চলবে ইনশাআল্লাহ। ইলুসিভ মানে কি? ইলুসিভ শব্দটা কিন্তু অনেক অ্যামেজিং একটা শব্দ। আমি প্রত্যেকটা একটু ব্যাখ্যা সহ দেখা দিচ্ছি, দাঁড়ান। ইলুসিভ শব্দটা অনেক অ্যামেজিং, দেখেন। অলিক, ইলুসিভ মানে হচ্ছে অলিক, অলিক মানে হচ্ছে মায়াবী অথবা ইন্দ্রজালিক, অর্থাৎ যেটা সত্য না। ব্যাপারটা বুঝেন কিন্তু, অলিক মানে বানানো কিছু, সামথিং এলস, যেটা সত্য না। সো নট ডিসেপটিভ মানে হচ্ছে ভ্রান্তিকর নয় বা প্রতারণামূলক নয়, তো এটা তো হতে পারে না। নট সার্টেন, অনিশ্চিত, সন্দেহপূর্ব, অবিশ্বাসযোগ্য, বাস। এই যে অলিক মানে হচ্ছে যেটা বানানো, মানে মানে এটা কোনো প্রুফড না, প্রুফড কোনো কিছু না, প্রমাণিত কোনো কিছু না, মানে বানানো, সামথিং মেইকেন, অলিক, ঠিক আছে না? তো এটা হচ্ছে অবিশ্বাসযোগ্য, যেটাকে বিশ্বাস করা যায় না, বা মায়াবী অথবা ইন্দ্রজালপূর্ণ, ইন্দ্রজালিক। ইন্দ্রজালিক মানে হচ্ছে আপনার জাদুর টাইপের কিছু একটা বোঝায় আর কি। সো জাদুর যে ব্যাপার, এগুলো তো সত্য না। জাদু করে ধরেন গলা কেটে ফেলে দেখায়, অথবা মানুষকে কৈতর বানায় ফেলে, মানে সরি কবুতর, বা টাকাকে কবুতর বানায় ফেলে, সামথিং এলস। এইগুলো হচ্ছে ইন্দ্রজালিক, হ্যাঁ। মানে আপনি চোখের দেখা হয়তো দেখবেন সত্য, কিন্তু আসলে সত্য না, হ্যাঁ, ভুল, অনিশ্চিত, সন্দেহপূর্ব অথবা অবিশ্বাসযোগ্য। আর অবিয়াস মানে তো স্পষ্ট, আর নট অবিয়াস মানে হচ্ছে স্পষ্ট নয় এমন, বা অস্পষ্ট অথবা অপরিষ্কার। নট কোহিরেন্ট, কোহিরেন্ট মানে হচ্ছে আপনার সঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল অথবা লজিক্যাল সামথিং, অথবা শৃঙ্খলাপূর্ণ। আর নট কোহিরেন্ট মানে হচ্ছে অসঙ্গতিপূর্ণ অথবা প্রাঞ্জল নয়। তাহলে এইখানটাতে আনসার হবে ক্ষয়কার খ, ক্ষয়কার খ। আচ্ছা, তারপরে দেখেন কার্পেন্টার স। ইস, কি অ্যামেজিং প্রশ্ন রে ভাই, এগুলো ভার্সিটিতে আসে, মেডিকেল, তারপরে হচ্ছে আপনার ব্যাংকে আসে, হ্যাঁ। তো অনেক জায়গায় এখান থেকে প্রশ্ন আসে, অনেক নিয়োগ পরীক্ষা আপনি দেখবেন, অডিট টডিট, অনেক জায়গায় এখান থেকে প্রশ্ন আসে, এবং এটাকে বলা হয় অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ শব্দ, অর্থাৎ এটার সাথে এটার একটা মিল আছে, এবং এই যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যেই মিল রয়েছে, এই মানে মিলপূর্ণ কোনো একটা ওয়ার্ড, কি বলে, ওয়ার্ড মানে পেইর অফ ওয়ার্ড আপনাকে বের করতে হবে। অর্থাৎ এক জোড়া শব্দ এখানে যেমন এটার সাথে এটার একটা মিল আছে, এইরকম মিলে এমন দুইটা শব্দ আপনাকে বের করতে হবে। আমি একটু উদাহরণ দিই, তাহলে একবারে বুঝে যাবেন। কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি, স মানে করাত, করাত। তাহলে কাঠমিস্ত্রি কি দিয়ে কাঠ কাটে, কোন তো মাইসে? কাঠমিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে। এখন হয়তো যন্ত্রতন্ত্র বের হয়েছে ইলেকট্রিক্যাল, যাই হোক, তো ন্যাচারালি কাঠমিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে। তাহলে কাঠমিস্ত্রির কি বলে এটাকে, ফার্নিচার বানানোর একটা মূল উপকরণ হচ্ছে করাত।
রাইট, ওকে। সো এখান থেকে এমন একটা সম্পর্ক যুক্ত, এই দুইটা সম্পর্ক যেমন একই রকম, এইরকম সম্পর্কযুক্ত কোনো একটা ওয়ার্ড বের করতে হবে আপনাকে। তাহলে স্ট্যানোগ্রাফার টাইপরাইটার হচ্ছে না, পেইন্টার ব্রাশ, লয়ার ব্রিফ, সিমিস্টার সিজার, এক্স্যাক্টলি সিমিস্টার। সিমিস্টার মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, দর্জি টাইপের, দর্জি আর কি, যারা হচ্ছে কি বলে কাপড় টাপড় সেলাই করে। সো তাদের মূল যন্ত্র কি, ক্যাচ ক্যাচ কেচি। সো কাঠপেন্টার বা কাঠমিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে, আর দর্জিরা সিজার, সিজার মানে হচ্ছে আবার কেচি, যদিও কাচি বলি আমি আপনাদের বোঝানোর জন্য খাঁটি বাংলা ভাষায় বললাম আর কি, কেচি, কেচি দিয়ে কিন্তু কাপড় কাটে। ঠিক আছে না ইনশাল্লাহ? ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ইয়েস, আনসার হবে ডয়কার ডি। কাঠমিস্ত্রি কার্পেন্টার স দিয়ে কাঠ কাটে, আর সিমিস্টার বা মহিলা দর্জি সিজার দিয়ে বা কাপড় কাটে বা কেচি দিয়ে। ফায়ার অ্যাশেস, খুবই মজার একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে। ফায়ার মানে হচ্ছে আগুন, আগুন জ্বলে যাওয়ার পর অ্যাশ, অ্যাশ মানে কি যেন, এটাকে ছাই সম্ভবত, অ্যাশ মানে ছাই। সো আগুন জ্বলে যাওয়ার পর তার স্মৃতি হিসেবে, আগুনের স্মৃতি হিসেবে ছাই থাকে, বা ছাই দেখলে মানুষ বোঝে আরে এখানে আগুন লেগেছিল। ঠিক সেম এমন কিছু একটা বের করতে হবে যেটার ফলাফল হিসেবে কিছু একটা থাকে। অ্যাক্সিডেন্টের ফলাফল কি ডিলে, বিলম্ব? অ্যাক্সিডেন্টের ফলাফল বিলম্ব না। ওয়াটারের ফলাফল কি ওয়েভস? ওয়াটারের ফলাফল কি ঢেউ? না। ইভেন্টের ফলাফল মেমোরি, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে যায় বা ঘটে যাওয়ার পর সেটার কিন্তু স্মৃতি থেকে যায়। আগুন লেগে যাওয়ার পর সেটার স্মৃতি হিসেবে অ্যাশ থাকে, সাই থাকে, আর ইভেন্ট কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর তার মেমোরিটা থেকে যায় বা স্মৃতিটা থেকে যায়। অনেক দিন আগে আমি আহসান মঞ্জিলে গিয়েছিলাম, কক্সবাজারে গিয়েছিলাম বাবার সাথে ছোটবেলায়, তাই না? ঘটনাটা চলে গেছে কিন্তু এটার স্মৃতিটা রয়ে গেছে এখনো। আগুন জ্বলে গেছে বা পুড়ে গেছে কিন্তু ছাইটা রয়ে গেছে এখনো। আনসার হবে ছয়কার সি। ফায়ার জলে নিঃশেষ হলে শুধু থাকে অ্যাশের বা ছাই, ইভেন্ট শেষ হলে থাকে শুধু মেমোরিজ। ক্লিয়ার? ব্যাখ্যাটা কেমন লাগলো? ব্যাখ্যা কেমন লাগলো? শোনেন না, যে কোনো ক্লাসের শেয়ার যদি 2K হয় তাহলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন। আর আমাদের এখানে অ্যারাউন্ড 500+ স্টুডেন্ট, মাত্র 4টা করে শেয়ার করলে 2K শেয়ার হয়ে যায়, মাত্র 4টা করে। ইজি ওয়ে বলে দিলাম, বুঝেন নাই? 500 স্টুডেন্ট মানে মাত্র 4টা করে শেয়ার করলে 2K শেয়ার হয়ে যাবে। আর যে কোনো ক্লাসের শেয়ার 2K হইলে পিডিএফ চাইতে হবে না, আমি নিজে থেকে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আর 1K শেয়ার হইলে রেগুলার লাইভ ক্লাসটা চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? 1K হয়েছে নাকি? হয়ে যাওয়ার তো কথা। আচ্ছা, স্টেয়ার এবং গ্লান্স এটা কি বলেন তো? স্টেয়ার এবং গ্লান্স এটা কে পারবেন দেখি, দ্রুত বলতে হবে। আমি বিলিভ করি এটা সবাই পারবেন মন থেকে চাইলে। রিয়াকশন ইউজ করেন, সবাই রিয়াকশন ইউজ করেন প্রিয় ভাই বোন আমার। আমরা কেউ ফেসবুকে পোস্ট করলে লাভ রিয়েক্ট দিই না বলেন? লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চায় দেন। আমাদের ক্লাসটা তো আপনি লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চায় দেন, রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, মানে ফেসবুক অটোমেটিক্যালি আমাদের ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় দিবে এবং অনেক ভাই বোন ক্লাস করে উপকৃত হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের 840টা শেয়ার হয়ে গেছে, আর মাত্র 160টা শেয়ার হয়ে গেলে আপনাদের দায়িত্ব পুরো হয়ে যাবে এবং রেগুলার ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ। 26টা শেয়ার করেছে মিলন কুমার, অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা ভাই আপনার জন্য। আচ্ছা, এটা কি কেউ বলতে পারবেন? স্টেয়ার এবং গ্লান্স কে বলতে পারবেন দেখি? স্টেয়ার মানে কি জানেন? এক দৃষ্টিতে তাকায় থাকা, মানে হয় না অনেক সময় আপনি কাউকে দেখে তাকায় আছেন, চোখ সরাইতে পারতেছেন না, চোখ তো সরাইতে পারতেছি না, আরে চোখ নামাও, চোখ তো সরাইতে পারতেছি না, মানে তাকায় আছেন আর আছেন আর আছেন আর আছেন, মনে হয় যে এইভাবে যদি 1000 বছর তাকায় থাকতে পারতাম। সো এইটাকে বলা হয় স্টিয়ার, মানে এক দৃষ্টিতে তাকায় থাকা। আচ্ছা, আর গ্লান্স গ্লান্স মানে হচ্ছে এক পলক দেখা। এটা দেখেন ব্যাপারটা, এক পলক দেখা। এই যে দেখছেন, সুবহানাল্লাহ চলে আসছে আলহামদুলিল্লাহ। গ্লান্স মানে হচ্ছে এক পলক দেখা, এক পলক দেখা। স্টিয়ার মানে হচ্ছে স্থির দৃষ্টিতে তাকায় থাকা। স্থির দৃষ্টিতে তাকায় থাকা মানে তাকায় আছেন তো তাকায় আছেন, মানে একদম তাকায় আছেন আর কি, চোখ আর সরাইতে পারতেছে না, নামাইতে পারতেছে না, চোখ বন্ধ করে দিলে আবার খুলে যায়। ঠিক আছে না? এমন একটা অবস্থা। আর গ্লান্স মানে হচ্ছে এক পলক দেখা আর কি। সো গাল্প মানে হচ্ছে ডকডক করে খাওয়া, আর শিপ মানে হচ্ছে চুমুক দিয়ে খাওয়া। ব্যাপারটা বুঝছেন কিন্তু? একদম ডকডক করে সব খায়া ফেলাইলেন, মানে এটা একটা আরেকটার বিপরীত। ডকডক করে সব খায়া ফেলাইলেন। আর শিপ মানে হালকা চুমুক দিয়ে খাওয়া, একটা আরেকটার বিপরীত। এটা হচ্ছে অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকায় থাকা, আর এটা হচ্ছে জাস্ট এক পলক তাকানো। অনেক সময় হয় না যে আপনি এক পলক তাকাইলেন তারপর চোখটা নামায় ফেললেন, হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। পরে আবার আফসোস করতে রিস, আরেকবার যদি দেখতে পারতাম। তো যাই হোক, গাল্প মানে হচ্ছে ভাইয়া ডকডক করে খাওয়া, আর শিপ মানে হচ্ছে চুমুক দিয়ে খাওয়া। শিপ মানে চুমুক দিয়ে খাওয়া, একটা আরেকটার বিপরীত। ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 100+ শেয়ার আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, শামিমা জিয়া আপনারা কি দিব কোন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব দিয়ে দেখ আল্লাহ পাক। আপনার মনে সব আশা পূরণ করে দেখ।
উত্তরাধিকার ব্যবস্থা করে দেখ, বালা একটা কি বলে জামাই ব্যবস্থা করে দেখ, আর বিয়ে হইলে স্বামীর কলজার টুকরা বানায় দেখ। আচ্ছা 897টা শেয়ার হয়ে গেছে, আরে আরেকটু বাকি আছে তাই না? Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well, now even its mass and radius have come into ... কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এখানে ওয়েলের পরে কিন্তু ফাঁকা আছে, এখানে কিন্তু ইন্টার পরে ফাঁকা আছে, কি কে বলতে পারবেন দেখি? Although the few, এটা হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ড মিনিং এর ব্যবহার, অর্থাৎ আপনাকে বলতে হবে এখানে কোন ওয়ার্ড দুইটা ব্যবহার হবে। Although a few years ago the fundamental fact about the Milky Way, অর্থাৎ মিল্কি ওয়ের ব্যাপারে যে ফান্ডামেন্টাল ফ্যাক্ট ছিল সেটা কি হয়ে গিয়েছিল, খুব ভালোভাবে প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, ওয়েল এস্টাবলিশ। এই দেখেন এটা কিন্তু বুদ্ধি দিয়ে বের করা যায়, হ্যাঁ। নাও ইভেন ইটস, এখন এমনকি এটা ম্যাস অ্যান্ড রেডিয়াস হ্যাভ কাম ইনটু কোয়েশ্চেন, এখন কিন্তু এই যে থিংটা যেটা এতদিন খুব ভালো মতো ফেয়ারলি ওয়েল এস্টাবলিশ, অনেক ভালো মতো এটা প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল এই মিল্কি ওয়ের ব্যাপারে যেই ফান্ডামেন্টাল ফ্যাক্ট রয়েছে, কিন্তু এখন এটা প্রশ্নের সম্মুখীন। এখন এটা কি প্রশ্নের সম্মুখীন, মানে ধরেন অনেকদিন আগে বিজ্ঞানীরা মেনে নিয়েছিল যে সামথিং এলস, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কথার কথা আর কি, কিন্তু এখন মানে বিজ্ঞানীরা আরো আধুনিক যন্ত্রপাতি দিয়ে বা অথবা আরো বেশি উন্নতির কি বলে প্রযুক্তি ব্যবহার করে দেখলেন যে না, উল্টা হচ্ছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কথার কথা আর কি। তাহলে আগে এটা ছিল ওয়েল এস্টাবলিশ ছিল, কিন্তু এখন এটা প্রশ্নের সম্মুখীন, তো এখানে এটাই বলা হচ্ছে। তাহলে ওয়েলের পরে হবে এস্টাবলিশ, আর মানে প্রশ্নাতীত হওয়া আর কি সহজ কথায়, অথবা এটা সরি এটা হচ্ছে কি বলে মানে খটকা লাগা আর কি সহজ কথায়। আচ্ছা, অলদো অর্থ সত্ত্বেও যার দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে, অর্থাৎ দুটি বিপরীতার্থক তথ্য এটার দ্বারা যুক্ত হয়েছে, আবার দ্বিতীয় ক্লজটির শুরুতে ইভেন্ট শব্দটি থাকায় বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি, খুবই মারাত্মক একটা ব্যাখ্যা, খেয়াল করছেন ব্যাখ্যাটা কিন্তু অনেক বেশি অ্যামেজিং। যেহেতু অলদো আছে, অলদো থাকলে আসলে একটা একটা বিপরীত হয়, অলদো হি ইজ পুর বাট মানে হি ইজ অনেস্ট, অলদো হি ইজ পুর হি ইজ অনেস্ট, অর্থাৎ যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে গরিব শব্দটা নেগেটিভ কিন্তু সৎ এটা পজিটিভ, অর্থাৎ অলদো থাকলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অথবা একটা নেগেটিভ একটা পজিটিভ হয়। তাহলে অলদো যেহেতু আছে এখানটাতে প্রথমটা পজিটিভ হবে, পরেরটা নেগেটিভ হবে। তাহলে এস্টাবলিশ মানে সবাই মেনে নিছে, সবাই গ্রহণ করছে, ঠিক আছে না, এটা পজিটিভ। আর কোয়েশ্চেন মানে কামিং টু কোয়েশ্চেন মানে আবার সবাই সন্দেহ করতেছে, এখন প্রথমে সবাই মেনে নিছে, এখন আবার সবাই সন্দেহ করতেছে, ব্যাপারটা অ্যামেজিং তাই না বলেন? এই হচ্ছে ফ্যাক্ট। তো ডিটারমাইন মানে নিরূপিত বা সঠিকভাবে নির্মিত, রিজলিউশন মানে হচ্ছে দৃঢ়তা বা সংকল্পে অটল থাকা, বিপরীতার্থক নয়, বিপরীত হইতে হবে কিন্তু, ব্যাপারটা বুঝেন কিন্তু। আচ্ছা আচ্ছা, অর্থাৎ সহজ কথায় অলদো থাকলে একটা একটা বিপরীত হবে, একটা একটা বিপরীত হবে। আচ্ছা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত সত্য অথবা সন্দেহাতীত, আর কোয়েশ্চেন মানে এই যে কোয়েশ্চেন মানে প্রশ্ন অথবা সন্দেহ অথবা আপত্তি হওয়া, ঠিক আছে না? তাহলে পরস্পরের বিপরীতার্থক, একটা আরেকটার বিপরীত, অলদো থাকলে বিপরীত হবে, ঠিক আছে। ইগনোর মানে অবহেলিত, ডেঞ্জার মানে বিপদ, বিপরীতার্থক নয়। ডিমিনিশ মানে হ্রাসকৃত, আর রিপিউট মানে হচ্ছে কুখ্যাতি বা দুর্নাম, বিপরীতার্থক নয়। একমাত্র বিপরীতার্থক কোথায় রয়েছে, কোথায় রয়েছে, কোথায় রয়েছে? অপশন খতে, অপশন খতে। কাটা ভালো হয়নি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অলদো থাকলে একটা একটা কি হবে, বিপরীত হবে। বিকজ শি হ্যাড রেপুটেশন ফর ড্যাশ উই ওয়ার সারপ্রাইজ অ্যান্ড প্লিজ ওয়েন শি গ্রেটেড আস সো, কোনটা হবে বলেন তো দেখি, কোনটা হবে? আগে এই টাইপের প্রশ্নগুলো হয়তো, এখন এগুলো একটু কম হয়, এই টাইপের প্রশ্ন এখন ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, বিসিএস এ এখন সাধারণত এই টাইপের প্রশ্নগুলো আর হয় না, তবে এগুলো ব্যাংকে চলে গেছে, এখন এই টাইপের প্রশ্ন ব্যাংকে আসে। আরে এখনো 1K শেয়ার ডান হইল না, মাত্র 910টা শেয়ারের মধ্যে আইসা আটকে রয়েছে, আর 90টা শেয়ার হইলেই হয়ে যেত তাই না বলেন? আচ্ছা, 9 থেকে একবার দিলে 90 হয়ে যায়, বাহ। আচ্ছা, 1Kটা ডান করে হালাই, হ্যাঁ, দায়িত্ব পুরো হলে রেগুলার ক্লাস চলবে। আর এইগুলো আপনি হয়তো বাসায় পরে নাও বুঝতে পারেন, ক্লাস দেখলে হয়তো এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, আর আপনি পরীক্ষা আসলে হয়তো পেরে যাবেন ইনশাআল্লাহ। তো এটা আমি ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি, দাঁড়ান। আনসার হবে ডি, ব্যাপারটা বুঝেন কিন্তু। এখানেও কিন্তু একটা আমাদের একটা কি বলে মানে কি পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আনসার করার জন্য একটা কি পয়েন্ট থাকে। এখানে কি পয়েন্ট হচ্ছে বিকজ, এর আগে ছিল অলদো। সো বিকজ থাকলে ব্যাপারটা কি ঘটে দেখেন, বিপদ দ্বারা দুটি ক্লজ যুক্ত হওয়ায়
সিনোনিম প্রয়োজন ছিল, কিন্তু সারপ্রাইজ শব্দটি থাকা ব্যাপারটি উল্টো হবে, অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। এইখানে দেখেন, বিকজ শি হ্যাড রিপুটেশন ফর উই আর সারপ্রাইজড, এই যে সারপ্রাইজ শব্দটা এটা থাকার কারণে কি হয়ে যাবে, একটু মনোযোগ দেন প্লিজ। বিকজ থাকলে ন্যাচারালি সিনোনিম হয়, বিকজ থাকলে ন্যাচারালি সিনোনিম হয়, কিন্তু সারপ্রাইজ শব্দটা থাকার ব্যাপারটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। তাহলে ইনসোলেন্স মানে হচ্ছে ধৃষ্টতা বা উদ্যত্ত, আর ইরেটলি হচ্ছে ক্রুদ্ধভাবে বা কুপিতভাবে। সো এটা বিপরীতার্থক নয়। ইনোসেন্ট, আচ্ছা আচ্ছা, ইনসুসিয়ান্স মানে নিরুদ্বেগ অথবা নিরাসক্তি অথবা নির্লিপ্ততা। আর কর্ডিয়ালি মানে হচ্ছে আন্তরিকভাবে অথবা সহৃদয়ভাবে, তাহলে পরস্পরের বিপরীতার্থক নয়। অ্যারোগেন্স মানে হচ্ছে ঔদ্ধত্য, ডিসডেইনফুলি মানে হচ্ছে ঘৃণা বরে, অবজ্ঞা বরে অথবা অসম্মানজনকভাবে। আর কোয়ারেলুয়াস মানে হচ্ছে কলহপ্রিয়তা, কোয়ারেল লুয়া সেন্স, ব্যাপারটা বুঝেন কিন্তু, এটা হচ্ছে কলহপ্রিয়তা, কোয়ারেল থেকে এই শব্দটা জন্ম হয়েছে। কোয়ারেল মানে ঝগড়া, আর কোয়ারেলেন্স মানে হচ্ছে কোয়ারেলেন্সনেস মানে হচ্ছে কলহ প্রিয়তা। অ্যাফেবলি মানে হচ্ছে অমায়িকভাবে, অ্যাফেবলি মানে অমায়িকভাবে। তো এরা সম্পূর্ণভাবে বিপরীতার্থক না হলেও নিয়ারলি অ্যান্টোনিম, কারণ অমায়িক ব্যবহার অবশ্যই কলহের উল্টা, ব্যাপারটা বুঝেন কিন্তু। একটা হচ্ছে ঝগড়া প্রিয়তা আর একটা হচ্ছে অমায়িকতা, একদম ইজি কিন্তু ব্যাপারটা, অর্থাৎ কেউ ঝগড়া করতে ভালোবাসে। সো মানুষ যদি অমায়িক হয় সে কি ঝগড়া করে না, মিলেমিশে থাকে। সো কলহপ্রিয়তা এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর অমায়িকভাবে বা মিলেমিশে থাকে, ঝগড়া করে না কারোর সাথে, এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ একটার বিপরীত শব্দ। সো এই জন্য আনসার হবে ঘ, আনসার হবে কি ভাইয়া, ঘ, আনসার হবে ডি, আনসার হবে কি ডি, বিকজ শি হ্যাড রিপুটেশন ফর, এই দেখেন কোয়ারেলুয়াসনেস, ঝগড়া করার জন্য তার একটা কি ছিল, কুখ্যাতি ছিল বা খারাপ একটা রিপুটেশন ছিল। বাট উই ওয়ার সারপ্রাইজ, আমরা একেবারে অবাক হয়ে গিয়েছি, অ্যান্ড প্লিজড, এবং আমরা কি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি, হোয়েন যখন শি গ্রিটেড আস সো অ্যাফেবলি, অর্থাৎ যেই মানুষটা সারা বছর সারা জীবন ঝগড়া প্রিয় হিসেবে গ্রামে পরিচিত, এই লোকটা খুব ঝগড়া টগড়া করে, কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছি, সারপ্রাইজ হয়ে গিয়েছি, অ্যান্ড প্লিজ, এবং আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি বা খুশি হয়ে গিয়েছি, হোয়েন শি গ্রিট মানে কাউকে স্বাগত জানানো, কাউকে স্বাগত জানানো, হোয়েন শি গ্রিট আস যখন সে আমাদেরকে স্বাগত জানালো, সো অ্যাফেবলি খুব অমায়িকভাবে যখন সে আমাদেরকে গ্রহণ করলো, মেনে নিল বা আমাদেরকে স্বাগত জানালো, অথবা তার বাসায় আশ্রয় দিল অথবা তার বাসায় স্বাগত জানালো, তখন আমরা অবাক হয়ে গেলাম। যে মানুষটা সারা বছর কি করতো, এই যে ঝগড়া করতো, সেই মানুষটা আমাদেরকে অমায়িকভাবে ঘরে জায়গা দিয়েছে। এখন ক্লিয়ার কিনা, ব্যাপারটা বুঝছেন কিনা? যেই মানুষটা সারা বছর আমাদের ঝগড়া করে অথবা ঝগড়া পছন্দ করে, সেই মানুষটা যখন আমাদেরকে তার ঘরে সুন্দর মতো আমন্ত্রণ জানায়, তখন আমরা ন্যাচারালি অবাক হয়ে যাই, আরে বা বুঝতেই পারলাম না, এই মানুষটা তো শুনলাম সারা বছর নাকি ঝগড়া টগড়া করে মানুষের সাথে, অথবা আমাদেরকে এতটা আদর করলো, শরবত বানিয়ে দিল, চা দিল, বিস্কিট দিল, কফি দিল, বা ভালোবাসা পোষণ করলো, ব্যাপারটা এমন, তাই না বলেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সো শুরুতে কোনো কিছু কঠিন মনে হইলেও শেষে আর কঠিন থাকে না, পড়তে পড়তে সহজ হয়ে যায়। এই জন্য কঠিন দেখা ভয় পাওয়া যাবো। অলরেডি আমাদের 500+ স্টুডেন্ট ছিল, এখন 411 জন, তাহলে ভয় খেয়ে গেছে, তাই না? 100 জন ভাই বোন ভয় পায় পালাইছে। তাহলে একটা বিষয় বুঝেন, রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, রাগ করেন না প্লিজ। মানুষ যদি কোনো কিছু না পারে, তাহলে এটা কি এটা মানে কোনো কিছু না বুঝে বা না পারে, অথবা ধরেন আপনার কাছে কম টাকা আছে, আপনার একটা 100 টাকা লাগবে একটা কেক কিনতে, আপনার কাছে 90 টাকা আছে, তাহলে 10 টাকা ম্যানেজ করতে হবে নাকি ওই 90 টাকা নষ্ট করে দিতে হবে? অফকোর্স 10 টাকা ম্যানেজ করতে হবে। আপনি কোনো কিছু না বুঝেন না পারেন, তাহলে আপনাকে কিন্তু বেশি মনোযোগ দিতে হবে যাতে আপনি পারেন অথবা বুঝেন। সো অনেক ভাই বোন হয়তো বুঝতেছে না, আমি ধরে নিলাম তারা বুঝতেছে না বা বোরিং লাগতেছে, তো এই জন্য তো আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে, আরও একটু মনোযোগ দিই যাতে আমি বুঝতে পারি। তো ক্লাস থেকে চলে গেলে কি সমাধান হয়ে গেল? তাহলে তো এটা আরও কী হলো, আরও সমস্যা ক্রিয়েট হবে। কেন? কারণ পরীক্ষায় যদি চলে আসে আপনি তো তখন পারবেন না, কিন্তু যারা কষ্ট করে কাঁঠালের আঠার মতো লাইগা আছে তারা তো পারবে। কারণ আপনারা বুঝছেন না, মোটামুটি যারা ছিলেন, যে মানুষটা সারা বছর ঝগড়া করে সেই একটা ভালো আচরণ করলো, এই জন্য আমরা সারপ্রাইজ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। তাহলে ভয় লাগলে কি চলে যাবো ক্লাস থেকে, নাকি ক্লাসে জয় মা থাকবো? মাথায় রাখবেন, রোলিং স্টোন গ্যাদার নো মস, ঘুরন্ত পাথরে শালা জমে না। সারা জীবনে এটা পড়াইছি, এটার বাস্তব অর্থ হচ্ছে স্থির না হলে জীবনে উন্নতি হয় না। আপনাকে স্থির হইতে হবে, না বুঝলেও লাইকে থাকতে হবে কষ্ট করে, মজা না লাগলেও আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে, তাইলে আপনি BCS ক্যাডার হইতে পারবেন বা ভালো চাকরি পাবেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ভালো না লাগলেও আপনাকে প্রতিদিন অফিসে যেতে হবে, নাহলে তো আপনার বউ পোলাপান মরে যাবো। ভালো না লাগলেও প্রতিদিন আপনাকে রান্না করতে হবে, নাহলে তো আপনার কি বলে স্বামী, হাজব্যান্ড, বাপ মা না খায় মরে যাবো।
ব্যাপারটা বুঝছেন তো? সব কিছু ভালো লাগার দরকার নেই, ভালো না লাগলেও অনেক কিছু করতে হয়, ভালো না লাগলেও নামাজ পড়তে হবে, ঠিক আছে? ফজরের সময় উঠতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, নামাজ পড়তে হবে। ক্লিয়ার? বুঝছেন? ওকে। আচ্ছা, এ ড্যাশ স্টেটমেন্ট ইজ অ্যান ড্যাশ কম্পারিজন। দ্রুত আনসার করতে হবে। আচ্ছা, অনেকেই পারতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ব্যাখ্যাটা দেখাই দিই, তাহলে সহজ লাগবে। ব্লাটেন্ট মানে হচ্ছে অনায়াসে চোখে পড়ে, এবং ওভার্ট মানে হচ্ছে প্রকাশ্য। প্রকাশ্য, আর যেই জিনিসটা ওভার্ট হয় সেটা তো অবশ্যই এক্সপ্লিসিটলি, অর্থাৎ সেটা তো অবশ্যই স্পষ্ট হবে। যেটা প্রকাশ্য সেটা তো স্পষ্ট সবার কাছে, দিনের আলোর মতো, ঠিক আছে না? আর ব্লাটেন্ট মানে হচ্ছে অনায়াসে যেটা চোখে পড়ে। তাহলে আ ব্লাটেন্ট স্টেটমেন্ট ইজ অ্যান ওভার্ট কম্প্যারিজন। It does not compare things explicitly but suggest a likeness between them. ব্যাপারটা বুঝতে পেরেছেন? যেই জিনিসটা অনায়াসে চোখে পড়ে এমন একটি স্টেটমেন্ট, সেটা হলো প্রকাশ্য কম্প্যারিজন। প্রকাশ্য কম্প্যারিজন। ইট ডাজ নট কম্পেয়ার, যেটা কম্পেয়ার করে না। থিংস এক্সপ্লিসিটলি, একেবারে আপনি ভিতরগতভাবে যদি আপনি এটাকে থিঙ্ক করেন বা চিন্তা করেন, বাট সাজেস্ট আ লাইকনেস, সেটার মধ্যে আপনি একটা লাইকনেস খুঁজে পাবেন সেই দুইটা জিনিসের মধ্যে, বিটুইন দেম। আনসার হবে ডি। If a rabi is heated, it dash temporarily lose it বা লস ইট কালার। অর্থাৎ আপনি যদি রাবিকে হিট করেন, রাবিকে কি করেন? হিট করেন, এটা তার কালারটা হারাবে, এটা তার কালার হারাবে। ব বে বা বেন মানে ফিউচার টেন্স, অথবা এই এক পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এক পাশে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। মনে আছে? ঠিক আছে, তাহলে আনসার হবে উইল। তার মানে উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অথবা যদি আপনি রাবিকে হিট করেন, তাহলে এটা তার কালারটা হারাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার হারাবে। বে মানে ফিউচার টেন্স, ববে বাবেন। তারপরে রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, বুঝলাম আমরা। অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, সুবহানাল্লাহ, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। সকল টিচার, কনফারেন্সের সকল টিচার বলা হচ্ছে ম্যাথমেটিক টিচার। কনফারেন্সের যতগুলো স্যার আছে সবাই ম্যাথমেটিক টিচার্স। আর তাহলে একজন টিচার হইলে টিচার হয়, আর একজনের বেশি টিচার হলে টিচার্স হয়। একটা বুক হইলে এ বুক হইলে বুক হয়, মানে এ বুক। আর যদি একজনের বেশি হয় তাহলে কি হয়? মানে একটা বেশি হয়, যেমন টু, তখন কিন্তু আর বুক হবে না, তখন কি হবে? বুকস হবে। তাহলে সেম ব্যাপার, অল দ্য পিপল, তাহলে অল দ্য পিপল মানে অনেক মানুষ। তাহলে অনেক মানুষ বা অনেক টিচার বলা হচ্ছে সব, যতগুলা কনফারেন্সে টিচার আছে সবাই ম্যাথমেটিক টিচার, মানে ম্যাথমেটিক টিচারদের একটা কনফারেন্স হইলো। তাহলে অনেকগুলো যদি টিচার হয়, নর্মালি একজন হইলে টিচার হইতো, টিচার। আর যদি অনেকগুলো হয় তখন কি হবে? টি এ সি এইচ ই আর, দুরু সি এইচ ই আর হবে, সি এইচ ই আর হবে, ই আর, তারপরে কি হবে? এস হবে। অনেকগুলো হইলে টিচার্স হবে, অনেকগুলো হইলে টিচার্স হবে। সো একটা অপশনে এস শব্দটা নাই, বা টিচার্স শব্দটা নাই, বা প্লুরালিটি নাই। আনসার কাটা। সব কিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। তাহলে ম্যাথমেটিক কি কখনো প্লুরাল হয়? ইংলিশকে আপনি বলতে পারবেন ইংলিশের, বাংলাস, অথবা ইকোনমিক্স, বুঝেন কিন্তু। অর্থাৎ এই ম্যাথমেটিক শব্দটা, এটা তো একটা সাবজেক্টের নাম, এবং এটা এখানটাতে বুঝেন কিন্তু, এখানে এই যে ম্যাথমেটিকের সাথে কিন্তু জন্মগতভাবে এস থাকে। কি থাকে? এস থাকে। যেমন আরো কিছু ওয়ার্ড আছে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তারপরে ম্যাথমেটিক্স, এটার সাথে এমনিতেই এস আছে। সো এই এসটাকে আপনি চাইলে বাদ দিতে পারেন, ম্যাথমেটিক বলতে কোনো কিছু আছে। ম্যাথমেটিক শব্দটা হবে না, তাহলে অপশন এও কাটা, তাই না? তাহলে অপশন এও কাটা, সিও কাটা। আবার ম্যাথমেটিকের সাথে এই যে এস, এটা কই পাইলেন? ম্যাথমেটিক, বুঝলাম না, এই ম্যাথমেটিক শব্দটা আপনি কই পেলেন? মানে এটা কোত্থেকে বানাইলেন? নিজে থেকে বানাইলেন নাকি? ম্যাথমেটিকের পরে যে এস, এটা কি আলাদা করা যায়? ইকোনমিক্সের এসটাকে আলাদা করতে পারে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, অর্থাৎ এই এসটা এটার সাথেই হবে, কোনো কমা টমা না, একদম সাথেই হবে। তাহলে এটাও কাটা। তাহলে সাথে কোথায় আছে? ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স। এবং যেহেতু অনেকগুলো টিচার, তাই টিচার্স হবে। তাহলে এখানটাতে টিচার্স আছে, তাহলে সব ঠিকঠাক আছে। ম্যাথমেটিক্স, এটা এমনিতে ম্যাথমেটিক্স, আর অনেকগুলো টিচার হওয়ার কারণে টিচার্স হবে। তো আনসার হবে বাকি। ক্লিয়ার 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 ম্যাথমেটিক্স টিচার্স। ক্লিয়ার? সহজ না কঠিন? বুঝতেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। এই সবাই ক্লাসে রিয়েকশন ইউজ করেন, হ্যাঁ? আমরা ফেসবুক কেউ পোস্ট করলে রিয়েকশন দিই না,
সো আমাদের ক্লাসে রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করেন, ক্লাসে রিয়েকশন ইউজ করেন। আচ্ছা, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার। তারপরে সামনে যাই, চলেন। ম্যাথমেটিক্স শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেন্টেন্স আর যেহেতু টিচার প্লুরাল, এটা তো বললামই আমরা, অসুবিধা নেই। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান, আচ্ছা বলা হচ্ছে বাইসাইকেলের বাইসাইকেলের দাম 2 লাখ টাকা না, এটা আসলে পরীক্ষায় 2000 টাকা ছিল। সাইকেল তো ন্যাচারালি 2 লাখ টাকা হয় না, সো 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে। তার মানে অ্যাজ হাই অ্যাজ 2000 টাকা। প্রাইস ফর বাইসাইকেল, বাইসাইকেলের দাম ক্যান রান, বাড়তে পারে অ্যাজ হাই অ্যাজ 2000, অর্থাৎ 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে, এর বেশি যাওয়ার কথা না। তাহলে কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বাড়তে পারে, মানে অ্যাজ হাই অ্যাজ, ঠিক আছে। সে 5 ফুট লম্বা হতে পারে, তাহলে অ্যাজ টল অ্যাজ 5 ফিট, ব্যাপারটা এমন। আচ্ছা, তারপর ইফ এ ম্যান ইজ ওর্থ হিজ সল্ট, হি ইজ, আচ্ছা একজন মানুষ যদি ওর্থ হিজ সল্ট, এখানে ওর্থ হিজ সল্ট একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, মানে ফ্রেজের ইডিয়ম। সো ওর্থ হিজ সল্ট মানে কি, অর্থাৎ লবণের মূল্য। একজন মানুষ এ হাইলি পেইড ওয়ার্কার, ওর্থ হিজ সল্ট মানে এ হাইলি পেইড ওয়ার্কার, অর্থাৎ অনেক বেশি কি বলে শ্রম যদি তাকে দেওয়া হয়, মানে পারিশ্রমিক আর কি। A 70 years old is not dash to vote in an election, খুবই মজার একটা ব্যাপার। এনাফ শব্দটার সাথে আপনি মানে কেমনে ব্যবহার করবেন, এনাফের আগে অ্যাডজেক্টিভ নাকি পরে অ্যাডজেক্টিভ, জাস্ট এই বিষয়টা এখানে যাচাই করার চেষ্টা করেছে। এটা না আসলে আনসার এ হবে, অর্থাৎ আগে অ্যাডজেক্টিভ হবে, ব্যাপারটা বুঝেন। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ শব্দটা হয় ENOUGH, ঠিক আছে। আবার এনাফ প্লাস নাউন হয়, এনাফ প্লাস নাউন হয়। আই হ্যাভ এনাফ মিল্ক, আই হ্যাভ এনাফ ওয়াটার, আই হ্যাভ এনাফ মানি, ঠিক আছে। এনাফের পরে নাউন হয়, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়। ওল্ড এনাফ, দ্য বয় ইজ গুড এনাফ, ছেলেটা যথেষ্ট ভালো। দ্য বয় ইজ গুড এনাফ, দ্য বয় ইজ ওল্ড এনাফ, ও বয় তো ওল্ড হয় না। দ্য ম্যান ইজ ওল্ড এনাফ, দ্য গার্ল ইজ ওল্ড এনাফ, ঠিক আছে। দ্য ম্যান ইজ রিচ এনাফ, যথেষ্ট ধনী, আর লাগবে না, আপনি যথেষ্ট ধনী। ইউ আর রিচ এনাফ, আপনি যথেষ্ট ধনী, ঠিক আছে। ইউ আর গরিব এনাফ, এটা কিন্তু আবার বলা যাবে না, আপনি যথেষ্ট গরিব, আর গরিব হওয়া লাগবে না। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোন, এটা ক্লিয়ার না? একটু সবাই লিখে রাখেন, প্লিজ সবাই লিখেন। একজনের যেন বাদ না থাকে যে লিখেন নাই, লিখলে মনে থাকবে। হ্যাঁ, সবাই লিখেন, পরেরটা দেখেন। হ্যাঁ, এনা শব্দটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে, খুব ভালোভাবে লিখে রাখেন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে, কিন্তু নাউনের আগে বসে, ঠিক আছে, ইনশাআল্লাহ নাউনের আগে বসে। অলমোস্ট এভরিওয়ান ফেজ, প্রায় সবাই ব্যর্থ হয়েছে কিসে? ইয়েস, টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, অর্থাৎ আপনি যখন লাইসেন্স করতে যাবেন, ড্রাইভিং লাইসেন্স, তখন আপনাকে একটা ডেমো মানে কি বলে, আপনি যে চালাতে পারেন সেটা দেখার জন্য আপনার থেকে একটা ডেমো নেওয়া হবে, আপনাকে একটা গাড়ি দেওয়া হবে। আপনি যদি হুন্ডা মানে বাইসাইকেলের জন্য হুন্ডার জন্য লাইসেন্স নিতে চান, একটা হুন্ডা দেওয়া হবে, বলবে যে আপনি একটু চালান। আর ওই কি বলে, ওইখানকার যে হুন্ডা, এগুলা খুবই মারাত্মক রকমের অবস্থা, চালাইতে একটু ন্যাচারালি কষ্ট হবে আপনার। তো আপনি যদি ওখানে পারেন, আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, না হয় আপনাকে বাদ করে দেওয়া হবে, মানে আপনি লাইসেন্স নিতে পারবেন না। আর আপনি যদি কারের জন্য লাইসেন্স নিতে চান, আপনাকে কার দেওয়া হবে যে একটু চালায় দেখেন আমাদেরকে কেমন পারেন আপনি, দেখি লাইসেন্স লইতে চাইছেন। তো এটা বলা হচ্ছে অলমোস্ট এভরিওয়ান, প্রায় সবাই ব্যর্থ হয়েছে, টু হ্যাভ পাস করতে হিজ ড্রাইভার্স টেস্ট, তার যেই ড্রাইভার টেস্ট সেটাতে পাস করতে ব্যর্থ হয়েছে। ফেল, এগ্রি, অ্যাটেম্পট, ডিসাইড, ফরগেট, এক্সপেক্ট, ডিমান্ড, এই শব্দগুলোর পরে 2 প্লাস ভার্ব হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো একটা ভার্ব আসে, তারপর 2 দিতে হয়, মানে 2 প্লাস B1 হয়, ঠিক আছে। আই ফেল টু গো, আই ফেল টু ইট, আমি ব্যর্থ হয়েছিলাম খেতে। কেন? এত স্পাইসি, এত মশলা, এত ঝাল দিচ্ছে, আমি খাইতেই পারি নাই। আই ফেল টু ইট, ঠিক আছে না। আই ফেল টু গো, ঠিক আছে। আই এগ্রি টু মিট, আমি রাজি হয়েছি তোমার সাথে দেখা করতে। আই অ্যাটেম্প টু কি বলে, আমি চেষ্টা করেছিলাম টু ডু, করতে, এমন আর কি। আই ডিসাইডেড টু গো, আই ফরগেট টু গো, আই এক্সপেক্ট টু গো, অর্থাৎ সহজ কথা এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হয়, 2 প্লাস B1 হয়, ঠিক আছে, 2 প্লাস B1 হয়। সো এখানে একটা অপশনে 2 প্লাস B1 আছে, এই যে 2 প্লাস B1 আছে, এখানে 2 আছে ঠিকই, কিন্তু ভার্ব নাই। 2 প্লাস ভার্ব হবে, কিন্তু এখানে ভার্ব আছে, এখানে 2 প্লাস ভার্ব নাই, একদম ইজি কিন্তু ব্যাপারটা। তাহলে এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ।
হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস? দ্য ওল্ড সেইং, দ্য রোমান্টিক এম্পায়ার, সল্ট অ্যান্টিক। কোন প্যাসেজ? সল্ট। এই প্রশ্নটা আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছে না। মানে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, কোন প্যাসেজের কথা বলা হচ্ছে? কোনো প্যাসেজই নাই, বললো যে প্যাসেজটা মূলত কি সম্পর্কে আলোচনা করতেছে। সো এটা মানে পরিপূর্ণ না প্রশ্নটা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সল্ট ফ্ল্যাটস ওয়ার লোকেটেড ইন। আচ্ছা, এটাও স্পষ্ট না, কারণ এখানে সম্ভবত আমার যেটা মনে হয় এখানে একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজ সম্পর্কে প্যাসেজ থেকে 3টা প্রশ্ন করছে আর কি, বা 2টা প্রশ্ন, যে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, প্যাসেজটা আসলে মূলত কার সম্পর্কে বলা হচ্ছে, তো এইটা প্যাসেজটা তো এখানে নাই। আচ্ছা, সেলেরিয়াম ইজ আ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস। আচ্ছা, স্যালারিয়াম, ও এটা তো আমরা সবাই পারি। স্যালারিয়াম কোন শব্দটার সাথে মিল আছে দেখেন তো? স্যালারিয়াম স্যালারিয়ার একটা ল্যাটিন ওয়ার্ড, স্যালারিয়াম। ইফ আ ম্যান ইজ ওর্থ হিজ সল্ট হি ইজ আ সোলজার। দৌড়ো, এটা কইলামই আমরা। হাইলি পেইড ওয়ার্কার। ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স। আচ্ছা, এটা খুব মজার একটা প্রশ্ন। এই যে হ্যাড বেটার হচ্ছে একটা আপনার ভার্ব, কি জন্য বলে এটাকে? হ্যাড বেটার হচ্ছে আপনার একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পর সবসময় B1 হয়। কি হয়? B1 হয়, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হেড বেটারের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এখানে হেডের মাঝখানে টু এলো কই থেকে? হেড বেটার পুরাটা মিলে একটা ভার্ব, হেড বেটার উড রেদার, ঠিক আছে? সেখানে টু পাইলেন কই? হেড বেটার, এখানে হেড বেটার আছে, এখানে গট আছে, এখানে পাস্ট টেন্স হবে, এখানে B1 হবে, হচ্ছে না। এখানে 2 প্লাস গ্যাট আছে, হচ্ছে না। তাহলে এটাও বাদ, হ্যাড বেটার গ্যাট। ইয়েস, এই যে গ্যাট হচ্ছে B1 বা বেস ফর্ম। সো আনসার হবে সি, হ্যাড বেটার গ্যাট। বুঝতেছেন? পারবেন না ইনশাল্লাহ? পড়াতে পারবেন ইনশাল্লাহ? গুড, আলহামদুলিল্লাহ। তাহলে হেড বেটার গ্যাট হবে, হেড বেটার প্লাস B1, হেড বেটার প্লাস B1, হেড বেটার প্লাস B1, হেড বেটার প্লাস B1 হবে, হেড বেটার গ্যাট। সবাই দেখি বচ হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট। সো ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে অবস্থা। তো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু আসলে, ও হ্যাঁ, এটা তো বলে দিলাম, হেড বেটার উড রেদার এরা মডেল ভার্ব, এদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, মানে এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো যাই হোক, এভাবেই কিন্তু সহজ করি আমরা আমাদের পেইড ব্যাচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো যারা আমাদের বেসিক থেকে অ্যাডভান্স ইংরেজি কোর্স করতে চান এবং আমাদের সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে চান, তাদের জন্য গুড নিউজ। আপনারা ইংলিশ গ্রামার একেবারে বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স করতে পারবেন। BCS ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংলিশ গ্রামার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং চাইলে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে কোনো স্টুডেন্ট করতে পারবেন। এবং এইটা আমরা করাবো হচ্ছে আসলে এইটা হচ্ছে এই কোর্স শত ভাই বোনদের সেই কাঙ্ক্ষিত গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স, সাথে 45তম প্রিলির এক্সাম ব্যাচ থাকবে। এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি। এখানটাতে ম্যাথ ক্লাস হবে, সায়েন্স ক্লাস হবে, কম্পিউটারের ক্লাস, সাথে আপনাদের অনুরোধে ইংরেজির 34টা সিক্রেট লেকচার শিটও দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এত সব কিছু পাবেন বিশেষ অফারে মাত্র 1020 টাকায়, ঠিক আছে না? সো কোর্সে ভর্তি হইতে 1020 টাকা। এই নাম্বারগুলোতে সেন্ড মানি করে বিকাশ নগদ রকেট আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমি আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর যাদের বাবা নাই, যারা টিউশনি করতে চলেন, চিন্তা করার দরকার নাই, বাপ মা নাই তো কি হয়েছে, ভাইয়েরা তো আছে। সো তারা মাত্র 520 টাকা সেন্ড মানি করবেন, করে কমেন্টে লিখে ইনবক্সে আমাকে লিখে দেবেন যে ভাইয়া আমি আমার বাবা নাই অথবা আমি টিউশনি করি, এই জন্য 520 টাকা সেন্ড মানি করেছি। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই 1020 টাকা সেন্ড মানি করবেন। আর যারা প্রাইমারি কোর্স করতে চান, প্রাইমারি নিবন্ধন অথবা অন্য সকল নিয়োগের কোর্স, তাদের জন্য একটা অ্যামেজিং কোর্স রয়েছে, একেবারে সব বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এবং এখানে আমরা জিকে ম্যাথের জন্য, জিকে এবং বাংলা এবং জিকের জন্য 2জন সেরা টিচারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। যারা কি বলে, মানে আপনারা শুনলেই খুশি হবেন অথবা তাদেরকে সবাই চিনে যাবেন। এই হচ্ছে ফ্যাক্ট। সো সম্পূর্ণ কোর্স, এক কথা পূর্ণাঙ্গ কোর্স, একেবারে প্রাইমারি নিবন্ধন সহ সকল নিয়োগের পূর্ণাঙ্গ কোর্স হয়ে যাবে। একেবারে কি বলে এটাকে, 10তম গ্রেড থেকে একেবারে 20তম গ্রেড পর্যন্ত, 16তম গ্রেড পর্যন্ত যত আপনার পরীক্ষা রয়েছে ইনশাল্লাহ, হ্যাঁ, অর্থাৎ নন ক্যাডার যত পরীক্ষা আছে সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই কোর্সের ফি মাত্র 1520 টাকা, বিকাশ নগদ রকেট এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলেই হবে। আর যাদের বাবা নাই অথবা যারা টিউশনি করে চলেন, টেনশন লওয়ার দরকার নাই। আপনার বাপ মা নাই তো কি হয়েছে, ভাইয়েরা তো আছি, এই জন্য আপনারা মাত্র 1020 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? 1020 টাকা সেন্ড মানি করে একটু কমেন্টে লিখে দেবেন যে স্যার আমার বাবা নাই বা আমি টিউশনি করি, এই জন্য 1020 টাকা সেন্ড করেছি, আমাকে অ্যাড করে দেন।
আর আমি পরামর্শ দিব যাদের সামর্থ্য আছে 1020 টাকা সেন্ড মানি করেন না, আপনারা 1520 টাকা সেন্ড মানি করবেন। কেন? কারণ এই কোর্সটা প্রায় 8 মাস চলবে এবং এই কোর্সের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। কোনো ক্লাস মিস হলে আপনি একবার, দুইবার, তিনবার যতবার খুশি পরবর্তীতে সব ক্লাস দেখতে পারবেন। এই জন্য যেহেতু 8 মাস চলবে, 4 জন স্যার পড়াবে, আমি হিসাব করে দেখলাম যে মাসে 50-60 টাকা করে পড়ে, তো এটা খুব বেশি অ্যামাউন্ট না, তাই না বলেন? সো এই হচ্ছে ফ্যাক্ট। আশা করা যায় আমাদের সাথে থেকে আপনার জীবনের সেরা একটা কোর্স উপভোগ করবেন। এবং এখানে কিন্তু বেসিক থেকে সব পড়ানো হবে, একেবারে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, মানে সবগুলা আমাদের বিসিএস কোর্স বা প্রাইমারি কোর্সেই সবগুলোর বেসিক থেকে ক্লাস করানো হবে। শুধু প্রশ্ন সলভ না, প্রশ্ন সলভ তো ফ্রিতে আমরা দিবই ইনশাআল্লাহ, একেবারে বেসিক থেকে। হ্যাঁ, প্রত্যেকটা একেবারে কি বলে ম্যাথমেটিক্সের সবগুলো বেসিক বিষয়, জিকে, বাংলা, ইংরেজির বেসিক বিষয়গুলো ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়ানো হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর প্রশ্ন সলভ ক্লাসও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকেন তাহলে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অনেকেই ভর্তি হওয়ার সময় পান না, স্ক্রিনশট দিয়ে রাখেন যে ভাইয়া কীভাবে ভর্তি হবো, কোন নাম্বারে টাকা পাঠাবো। স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে করে সবাই সহজে ভর্তি হয়ে যেতে পারে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, থাকেন তাহলে। এখন নামাজের সময় গেছে, সবাই নামাজ পড়তে যাই। হ্যাঁ, চলো ভাই মসজিদে যাই। হ্যাঁ, আচ্ছা, তো সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।